আগামী মাসেই বাড়ছে বিদ্যুতের দাম, মরার উপর খাড়ার ঘা বলছেন ভোক্তারা। নির্ধারণ হবে গ্রাহকের আয়ের সাথে সামঞ্জস্য রেখে, জানালেন অর্থ উপদেষ্টা। বিলটা বাড়লে স্বাভাবিক হিসাবে পরিবারে টানতে সমস্যা হবে। বিদ্যুৎ এখন পাওয়া যায় কম, তারপরে যদি আরো বিদ্যুৎ বিল বাড়া হয় তাহলে তো আমাদের অনেক সমস্যা। সরকারের তরফ থেকে ভোক্তার আয়ের সাথে সামঞ্জস্য বিধান করে আমরা দাম কাঠামো তৈরি করব। গাজীপুরের ডুয়েটে ভিসির যোগদানকে কেন্দ্র করে উত্তেজনা, দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, বাড়তি পুলিশ মোতায়েন। আউটসোর্সিংয়ে লোক নিয়োগের দাবিতে পঙ্গু হাসপাতালের সন্ত্রাসীদের মহড়া, সরকারি পরিচালককে হত্যার হুমকি, 2 জনকে আটক। সারা দেশে হয়রানিমূলক মামলায় অভিযুক্ত 282 সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীকে দিল সম্পাদক পরিষদ, তথ্যমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ। দেশে পৌঁছেছে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ। প্রথম জানাজা বনানী ডিওএইচএস মাঠে, শহীদ মিনারে তৃতীয় জানাজা শেষে মুন্সিগঞ্জে দাফন। টেলিভিশনে বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তায় ফুটবল প্রেমী দর্শকরা, সমস্যা হবে না আশ্বস্ত করলেন সম্প্রচার মন্ত্রী, কাজ করছে ফেডারেশন। আগামী মাসেই বাড়ছে বিদ্যুতের দাম। নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশন বলছে, চলতি সপ্তাহে গণশুনানি শেষ করে মে মাসেই নতুন দাম চূড়ান্ত করবেন তারা। সেটি হলে জুন থেকেই গ্রাহকদের গুনতে হবে নতুন দাম। জ্বালানি তেল, এলপি গ্যাসের পর বিদ্যুতের দাম বাড়লে তা মরার উপর খাড়ার ঘা হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা অবশ্য বলছেন, দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব কেবল জনজীবন নয়, পড়বে অর্থনীতিতেও। তবে বাধ্য হয়েই দাম বাড়াতে হচ্ছে বলেও মনে করেন তারা। সহকর্মী মাহফুজ মিশু জানাচ্ছেন বিস্তারিত। কয়েক হাজার কিলোমিটার দূরের ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে দেশেও দাম বেড়েছে জ্বালানি তেলের, আর তার প্রভাব পড়েছে গণপরিবহন থেকে নিত্যপণ্য পরিবহনেও। একই কারণে লাফিয়ে লাফিয়ে বেড়েছে বোতলজাত এলপি সিলিন্ডারের দামও। সব মিলিয়ে আগে থেকেই দারুণ টানাপোড়েনে নিম্নবিত্ত, খেটে খাওয়া, নির্দিষ্ট আয়ের মানুষজন। এরই মধ্যে চলছে বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়। এক লাফে 29% পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব সরকারি কোম্পানিগুলোর। সেই প্রস্তাব যাচাই বাছাই করে আসছে বুধ ও বৃহস্পতিবার গণশুনানি করতে যাচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন। চেয়ারম্যান জানালেন, দ্রুততম সময়েই নতুন দাম নিয়ে সিদ্ধান্ত আসছে। পিডিবি এবং পিডিবির অধীনস্থ সঞ্চালন কোম্পানি এবং বিতরণ কোম্পানি প্রস্তাব পাঠিয়েছে পাইকারি, খুচরা এবং সঞ্চালন ব্যয় বৃদ্ধির জন্য, এবং গণশুনানির পর মতামত অনুযায়ী আমরা দ্রুতই এর মূল্য নির্ধারণ করব। বিদ্যুতের দাম বাড়ানোর এমন আভাসে চিন্তায় সাধারণ মানুষ। বলছেন, আগে থেকেই জীবন চালাতে ভীষণ রকম হিমশিম খাচ্ছেন তারা। এ অবস্থায় আবার বিদ্যুতের বাড়তি দাম নতুন দুর্ভোগ বয়ে আনবে বলে আশঙ্কা তাদের। বিদ্যুৎ এখন পাওয়া যায় কম, তারপরে যদি আরো বিদ্যুৎ বিল বাড়া হয় তাহলে তো আমাদের অনেক সমস্যা, কষ্ট। ইনকাম সোর্সকে ডেভেলপ না করে যদি বিদ্যুৎ বিলকে বাড়ানো হয়, এটা দেশের জন্য একটা সুখনীয় হবে না। এর মধ্যে যদি আবার বিদ্যুতের দাম বাড়ানো হয়, মানুষের জন্য এটা খুবই কষ্ট হয়ে যাবে। বিলটা বাড়লে স্বাভাবিক হিসাবে পরিবারে টানতে সমস্যা হবে, কারণ আমাদের ইনকামের দিকে তো কোনো বাড়তি নেই। পরিস্থিতি সবজিতে খাবারের দাম, চাউলের দাম, সবজির দাম, সবকিছুর দামই তো বাড়তেছে পরিমাণে। এটা সরকার কেন কমায় না? সরকার বলছে, গেল অর্থ বছরে বিদ্যুতে 2638 কোটি টাকা লোকসান দিতে হয়েছে। দাম না বাড়ালে 2026-এ এই ঘাটতি দাঁড়াবে 3800 কোটি টাকারও বেশি। তবে দাম বাড়লে তার নেতিবাচক প্রভাব অপরিহার্য। জনগণের জন্য এটা একটা নিঃসন্দেহে চাপের হবে। এটা শুধুমাত্র বিদ্যুতের দাম বা বিদ্যুতের বিল কতখানি বাড়বে সেই বিষয় না, সার্বিকভাবেই অর্থনীতির ভিতরে দ্রব্যমূল্য বাড়ার একটা প্রবণতা দেখা যেতে পারে। সরকারের পক্ষে ভর্তুকি হয়তো পুরোপুরি দেওয়া যাবে না, সুতরাং তারা কতখানি এটা সমন্বয় করতে পারবেন সেই বিষয়ে একটা পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা থাকা দরকার। দেশের প্রায় 5 কোটি গ্রাহকের মধ্যে যারা 75 ইউনিট পর্যন্ত ব্যবহার করবেন, তাদের লাইফলাইন অর্থাৎ
কম দামের সুবিধা দেওয়ার প্রস্তাব সরকারের। আগে এটি 50 ইউনিট থাকলেও 200 ইউনিট পর্যন্ত গ্রাহকরা কম দামের সুবিধা পেতেন, যা তুলে দেওয়ার কথা বলা হয়েছে এবারের প্রস্তাবে। সেটি বাস্তবায়িত হলে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তকেও গুনতে হবে উচ্চ হারের বিল। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। গ্রাহকদের আয়ের সাথে সামঞ্জস্য রেখে আগামীতে বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে, এ বিষয়ে উদ্যোগ নেবে বিইআরসি। সিপিডি আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। বলেছেন, নতুন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বিষয়ে সরকারের 5টি পরিকল্পনা তুলে ধরা হবে। অর্থ উপদেষ্টা বলেন, গ্যাস অনুসন্ধানে শুধু বিদেশি কোম্পানিকে কাজে লাগানো হবে না, বাপেক্সকেও শক্তিশালী করা হবে। পতিত সরকারের আমলে বিদ্যুৎ খাতে অলিগার্কদের মোটা তাজা করা হয়েছে। এখন প্রতি মুহূর্তে ভর্তুকি দিতে হচ্ছে। 20 থেকে 25 বছর মেয়াদের এমন চুক্তি করা হয়েছে, যে কারণে এখন সরকারকে বিপদে পড়তে হচ্ছে। এতদিন জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। অধ্যাপক তিতুমির বলেন, কোনো একদিন বিদ্যুৎ লাগতে পারে, সেজন্য ভাড়াভিত্তিক কেন্দ্রে ক্যাপাসিটি চার্জের নামে জনগণের অর্থ অপচয় করা হচ্ছে। আয়ের সাথে সামঞ্জস্য রেখে আমাদের দাম কাঠামো তৈরি করা হবে, কিন্তু ভুলে গেলে চলবে না যে এইখানে একটা রেগুলেটরি কমিশন আছে, তাদের কিন্তু সরকারের তরফ থেকে ভোক্তার আয়ের সাথে সামঞ্জস্য বিধান করে আমরা দাম কাঠামো তৈরি করব। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 15 জন। নতুন উপাচার্যের নিয়োগ প্রত্যাখ্যান করে আন্দোলনে নামা শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে। অন্যদিকে ছাত্রদলের দাবি, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংঘাতময় পরিস্থিতি তৈরি করছে শিবির। এখনও ক্যাম্পাস এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই উত্তাপ ছড়ায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে। আজ রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস ও আশেপাশের এলাকা। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ দেয় সরকার। শিক্ষার্থীদের একটি অংশ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ডুয়েট শিক্ষকদের মধ্যে থেকে কাউকে ভিসি নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন ভিসির ক্যাম্পাসে আসার খবরে সকাল থেকে মুখোমুখি অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থী ও উপাচার্যের পক্ষ নেয়া শিক্ষার্থীরা। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদল নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে তাদের উপর হামলা চালায়। শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমরা গেটে অবস্থান করছি আমরা সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসে ছাত্রদলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। কিন্তু আমরা ছাত্ররা সেখানে সর্বাত্মকভাবে প্রোটেক্ট করার চেষ্টা করি। যিনি আমাদের অভিভাবক হবেন, ভিসি হবেন, এটা ডুয়েটের মধ্যে ঠিক হতে হবে। কারণ হচ্ছে আমাদের ডুয়েটের যে সকল শিক্ষক কর্মরত আছেন তারা আমাদের ম্যান্ডেট বোঝেন, তারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বোঝেন। অন্যদিকে ছাত্রদলের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনের নামে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তুলেছে শিবির। ভিসি স্যার শঙ্কিত ছিল, ভয়ের ভিতরে ছিল, তো আমরা ভিসি স্যারকে বাইরে রিসিভ করে আমরা গেটের দিকে অগ্রসর হই। গেটে গিয়ে যখন আমরা ঢোকার চেষ্টা করি, অতর্কিতভাবে আমাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ করে। আমরা রাষ্ট্রকে সম্মান জানাই, সরকারি সিদ্ধান্তকে সম্মান জানাই। আমরা চাই এই ভিসি দায়িত্ব গ্রহণ। এখানে ছাত্র শিবির এবং জাতীয় ছাত্র শক্তিদের বি টিমের নেতৃবৃন্দদের মাধ্যমে আজকের এই হামলা তারা চালাইছে। ডুয়েট ছাত্রদল কখনোই এই সহিংসতাকে সাপোর্ট করে না। সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে পুলিশ। ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। আউটসোর্সিংয়ের লোক নিয়োগের দাবিতে এবার জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সহকারী পরিচালককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার সরাসরি হাসপাতালের কক্ষে গিয়েই হুমকি দেয় 10 থেকে 15 জনের একটি গ্রুপ। জানা গেছে তারা কালা রাকিব ও পিচ্চি রাকিব গ্রুপের সদস্য। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল 11:47 জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পরিচালকের কার্যালয়ে ঢোকে 10 থেকে 15 জন।
পরে হাসপাতালের সহকারী পরিচালক রশিদুল আলমের কক্ষে যায় তারা। ভেতরে থাকা 3 কর্মকর্তা কর্মচারীকে বের করে দেয়া হয়। বাইরে থাকে তাদের 3 সদস্য। প্রায় 10 মিনিট ডাক্তার রশিদুলকে আটকে রাখে তারা। এই সময় কক্ষের বাইরে থাকা আনসার সদস্যদের নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে জানা যায় এই গ্রুপের সদস্যরা আউটসোর্সিংয়ে 30 জন লোক নিয়োগ দিতে বলে। কথা না শুনলে পিস্তল দেখিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়। ওদের এনি হাও কাজ দিতে হবে, ওদের 30 জনকে নিয়োগ দিতে হবে এবং এইটা বলতে যে তারা আমাকে ভয়ভীতি প্রদর্শন করছে, জীবন নাশের হুমকি দিছে এবং আমাকে আগ্নেয়াস্ত্র দেখাইছে আর উঠাই নিয়ে যাওয়ার হুমকি দিছে। বলে গেছে আর যেন আশা লাগে না, আসছি আর যেন আশা লাগে না, বলে গেলাম কাজটা যেন হয়, এই কথা বলতে বলতে তারা নিয়ে আসছে। আমরা তো না ভিতরে এখন যা হয়েছে আমরা তো তা জানি না, আমাদেরকে ভিতর থেকে কিছু বলে নাই যে এরকম ভিন্ন ঘটনা হইতেছে। মানুষের জীবনের নিরাপত্তারই প্রধান কাজ এবং সরকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি এটা ব্যবস্থা করেন এবং এই ভয়হীনভাবে যেন আমরা প্রত্যেকটা উপজেলাতে সবাই যেন কাজ করতে পারে। ঘটনার পর মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় 9 জনকে। তারা পিস্তল রাকিব ওরফে কালা রাকিব এবং পিচ্চি রাকিব গ্রুপের সদস্য বলে জানা গেছে। কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলার পরে আমরা কিছু নাম পাই। তো এখানে আউটসোর্সিং এর যাদেরকে নিয়োগ করা হবে, এই নিয়োগ সংক্রান্ত যে বিষয়, সে বিষয়টি নিয়েই মেইনলি জটিলতা তৈরি হয়েছে। তো আমরা অভিযোগটি খতিয়ে দেখছি। চিকিৎসককে হত্যার হুমকির অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। তাদের একজন স্বপন, অন্যজন আলামিন। স্বপনের নেতৃত্বেই জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যায় সন্ত্রাসীদের 2 পক্ষ। ভিতরে তো থ্রেট দিয়েছেন, আমি তো থ্রেট দিই নাই, কে থ্রেট দিয়েছে? যারা ছিল আমরা দেখেন না ক্যামেরাতে, আমরা কইছিলাম। এই ঘটনায় মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আসামিদের আদালতে পাঠিয়েছে পুলিশ। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ফুটবল উন্মাদনার দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ, কিন্তু বিশ্বকাপ ফুটবল শুরুর আর মাত্র 23 দিন থাকলেও টিভিতে সরাসরি সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, বিটিভিতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে ফিফার সাথে আলোচনা চলছে বাফুফের। অর্থনৈতিক সংকটের কারণে এক্ষেত্রে আর্থিক সাশ্রয়কে গুরুত্ব দিচ্ছে সরকার। গত বিশ্বকাপের সম্প্রচার নিয়ে দুর্নীতির তদন্ত চলছে বলেও জানিয়েছেন মন্ত্রী। বিশ্বকাপ ফুটবলকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। দুনিয়ার সেরা সেই উৎসবে মাতে সবাই, বাংলাদেশেও, যেখানে বিশ্বকাপ উন্মাদনাটা একটু বেশি। 2026 সালের বিশ্বকাপের পর্দা উঠবে 11 জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। কিন্তু এখনও সম্প্রচার সত্য না কেনায় বিটিভিতে সরাসরি ফুটবল দেখা নিয়ে এবার অনিশ্চয়তায় দর্শকরা। এশিয়ায় সম্প্রচার সত্য পেয়েছে সিঙ্গাপুরের যে প্রতিষ্ঠান, তাদের সাথে এখনও বিটিভি বা বেসরকারি কোনো টিভির চুক্তি হয়নি। তবে এতে দেশে বিশ্বকাপ সম্প্রচারে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সাথে আলোচনাও চলছে মন্ত্রণালয়ের। আমরা বিশ্বকাপের সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করছি ফিফার সঙ্গে, এবং সে কারণে বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে কথা বলে কৃচ্ছ্রতা সাধনের নীতিমালার অধীনে ফুটবল বিশ্বকাপ ফুটবলকে দেখানো যায় কিভাবে। আমরা তো আশাবাদী, আর ফিফা তো নিশ্চয়ই বুঝতে পারবেন। 2022 সালের বিশ্বকাপের আগেও সম্প্রচার নিয়ে সমস্যা হয়েছিল। শেষ মুহূর্তে 98 কোটি টাকায় সম্প্রচার সত্য কিনেছিল বিটিভি। একটি বেসরকারি টেলিভিশনও দেখিয়েছিল বিশ্বকাপের ম্যাচ। এবার সেই খরচ করসহ 200 কোটি টাকার কাছাকাছি হতে পারে। এরই মধ্যে সম্প্রচার সত্য পাওয়া সিঙ্গাপুরের প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড 151 কোটি টাকা দাবি করেছে। এক্ষেত্রে সাশ্রয়ের নীতির কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেছেন, আগের সম্প্রচার সত্য কেনার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। গতবারে যেহেতু একটা দুর্নীতি হয়েছে এবং যে দুর্নীতিটা তদন্তের মধ্যে চলছে, ফলে এবারে এই ভঙ্গুর অর্থনীতির উপরে দাঁড়িয়ে আমরা কোনো ধরনের কোনো আর্থিক কেলেঙ্কারির মধ্যে নতুন করে যাতে কোনো মহল জড়িয়ে পড়তে না পারে সে বিষয়ে সজাগ আছি। সরাসরি বিশ্বকাপ ফুটবল দেখানো নিয়ে ফিফার আলোচনা চললেও বিকল্প প্ল্যাটফর্মের উপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। প্রশ্ন হচ্ছে বিটিভি মাধ্যমে এটা দেখতে পাবে কি পাবে না, এবং বিটিভি বাংলাদেশ সরকার এবং আমাদের মন্ত্রণালয় আমরা সেই চেষ্টাটা করছি
বাট আমরা না পারলেও যে খেলা দেখা বন্ধ হয়ে যাবে তা না। এখনকার যুগে প্ল্যাটফর্ম হিসাবে এত বিকল্প আছে যে শেষ পর্যন্ত খেলা দেখা থেকে মানুষ বঞ্চিত হবেন না। মন্ত্রী বলেন, আধুনিক গণমাধ্যমের যুগে কোনো কিছুর সম্প্রচারই আটকে রাখা যায় না। গণমাধ্যম জগতে কোনো কিছুই আটকে রাখা যায় না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে বিভিন্ন হয়রানিমূলক মামলায় অভিযুক্ত 282 জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছে সম্পাদক পরিষদ। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে এই তালিকা দেয়া হয়। সম্পাদকরা জানিয়েছেন, সাংবাদিকদের বিরুদ্ধে এত মামলা গণতান্ত্রিক পরিবেশ এমনকি সরকারের ভাবমূর্তির জন্য ভালো নয়। তালিকাটি আন্তরিকতার সাথে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকের সম্মতিক্রমে গণতান্ত্রিক গণমাধ্যম আইন তৈরির জন্য একটি পরামর্শক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 2024 সালের 5 আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয় বহু মামলা। এসব মামলায় কারাবন্দী রয়েছেন অনেক সাংবাদিক। অনেককে আদালতে দিতে হচ্ছে নিয়মিত হাজিরা। দীর্ঘদিন ধরেই হয়রানিমূলক মামলা পর্যালোচনা করে তা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে আসছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। রোববার বিভিন্ন মামলায় অভিযুক্ত 282 জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে সম্পাদক পরিষদ। এই লিস্টটা একদম যে সম্পূর্ণ সেটা বলবো না, অসম্পূর্ণ থাকতে পারে, কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করে দিয়েছি এবং প্রধানমন্ত্রী সেটা গ্রহণ করেছেন এবং তথ্যমন্ত্রীকে বলেছেন এবং এই ব্যাপারে ওনারা একটা উদ্যোগ নেবেন। আমরা খুব দৃঢ়ভাবে বলেছি যে এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত ধরনের মামলা এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়, এই সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়। একই সাথে গণমাধ্যম আইনে থাকা অগণতান্ত্রিক দিকগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন সম্পাদকরা। একটা পরামর্শক কমিটি করে জুন মাস ধরে কাজ করে জুলাইয়ের কোনো একটা সময়ে একটা চূড়ান্ত একটা রিপোর্ট তৈরি করে তার আলোকে একটা গণতন্ত্র পরায়ণ আইন তৈরি করবার জন্য আমরা সম্মত হয়েছি। আর অন্যান্য যে সমস্ত নানান ত্রুটি বিচ্যুতি প্র্যাকটিসের মধ্যে আছে সেগুলো থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এবং সেইখানে সরকার যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত সম্পাদকগণ তাদের সঙ্গে এনগেজ থাকবে, এটা আমরা কথা দিয়েছি। মামলা সহ সম্পাদকদের তুলে ধরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যমের উপর বর্তমান সরকারের কোনো হস্তক্ষেপ না থাকায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সম্পাদকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলা 10 বছর দণ্ডপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদকে সাজাভোগের জন্য কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল 2। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেল তাকে সাজাভোগের জন্য কারাগারে পাঠিয়েছেন। এর আগে মোহাম্মদপুর থানা থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গতকাল সন্ধ্যায় ঢাকার সৈমুল্লাহ রোডের একটি বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। গত 9 এপ্রিল আবু সাইদ হত্যা মামলায় তাকে 10 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আবু সাইদ হত্যায় উস্কানি, প্ররোচনা, সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে। ট্রাইব্যুনালে বিচার চলাকালে তিনি শুরু থেকেই পলাতক ছিলেন, যে কারণে তার পক্ষে আইনি লড়াই করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্ত কমিটি গঠন ও ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সাবেক উপদেষ্টা পরিষদের সব সদস্যদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই রিট আবেদন দায়ের করেন। এদিকে অন্তর্বর্তী সরকারের সব সিদ্ধান্তের বৈধতা খতিয়ে দেখতে হাইকোর্টে রিট করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে করা ওই রিটের বিষয়ে বৃহস্পতিবার আদেশের দিন ঠিক করেন হাইকোর্ট। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে 3টি রিট হলো হাইকোর্টে।
মিরপুর শাহ আলী মাজারে হামলার নিন্দা জানিয়েছেন এনসিপি, এবি পার্টি সহ বিভিন্ন দলের নেতারা। একটি বিশেষ দলের সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠার বিষয়ে তারা বলেন, এ ধরনের ঘটনায় যারাই জড়িত থাক শাস্তির আওতায় আনতে হবে। সকালে শাহ আলী মাজার পরিদর্শন শেষে এসব কথা বলেছেন নেতারা। এছাড়া মাজার পরিচালনা কমিটিতে সৎ গুরুদের অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মোজহার। বৃহস্পতিবার মিরপুরে শাহ আলী মাজারে হামলার ঘটনা ঘটে। এতে মাজারে ছড়িয়ে পড়ে উত্তেজনা। কি ঘটেছিল বৃহস্পতিবার? যমুনা টেলিভিশনকে কয়েকজন জানালেন, মুখে মাস্ক পরে একটি বিশেষ দলের সমর্থকরা এসে অতর্কিত হামলা চালায়। একদল 1 নম্বর গেটে খাড়া করে থুয়া আরেক দল ভিতরে এসে আয়া সব কটার দাওয়া দিছে। মাজারের কিছু আপনার ওই যে সিন্নি সালাতে যে সকল ডেকে টাকাগুলো মান্যতের যে টাকাগুলো দেয়, এগুলো হচ্ছে ছিনতাই করে এবং অনেককে মারধর করে, তাদের মোবাইল মানিব্যাগ এগুলো হচ্ছে তারা নিয়ে যায়। আয়া প্রথমে মিছিল করছে, মিছিল কইরা ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকা পরে ভাঙচুর করছে, তারপর পাগল সব সাধারণ লোককে মারছে আর সবটি মাস্ক কিনতে আছে। মিরপুরে শাহ আলী মাজারে হামলার ঘটনায় সকালে পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। জনগণের টাকায়, জনগণের দানের টাকায় মাজার চলে। এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, মাজার দখল করে হামলার ঘটনায় যাদেরই যোগসাজশ আছে তাদেরকেই বিচারের আওতায় আনতে হবে। প্রত্যেককে গ্রেফতার করতে হবে। তারা বিএনপি হোক, তারা জামাত হোক, অন্য যে কোনো দল হোক, আমরা সেটা দেখতে চাই না। তাদেরকে গ্রেফতার করতে হবে, এর বাইরে কোনো আলোচনা নাই। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, রাষ্ট্র ও দেশ না বদলালে বৈষম্য দূর করা সম্ভব নয়। আমাদের মতবিরোধ থাকবে, পথের পার্থক্য থাকবে, কিন্তু কথা হবে যুক্তির সাথে, শক্তির সাথে না। এই দেশকে, রাষ্ট্রকে যদি আপনি না বদলান, এই অসাম্য এবং বৈষম্য কখনো দূর হবে না। বিশিষ্ট চিন্তক ফরহাদ মোজহার বলেন, মাজারে ইজারা দেয়া বন্ধ করতে হবে। মাজার কমিটিতে সৎ গুরুদের অন্তর্ভুক্তি থাকলে দখলের চেষ্টা ও সংঘাত বন্ধ করা সম্ভব। ইজারা ব্যবস্থা বন্ধ করতে হবে। মাজারে যা কিছু আসে সেটা যেন এখানকার গরিব মানুষ পায়, সেই গরিব মানুষকে পাওয়ার ব্যবস্থা করতে হবে। রাষ্ট্র অবশ্যই সেটা দেখবে, সেটা ডিসি দেখবে, কোনো সমস্যা নেই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জাকারিয়া হাসান জিলহানকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়নি, এখনো আটকও হয়নি কেউ। এর আগে শনিবার রাতে বারবকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। স্বজনরা জানিয়েছেন, ছাত্রলীগ নেতা জাকারিয়া হাসান জিলহানকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কুপিয়ে জখম ও পায়ের রক কেটে ফেলা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। চিকিৎসকরা জানিয়েছেন, ক্ষত বিক্ষত থাকায় সেলাই দেওয়া সম্ভব হয়নি। পরে পরিবারের দাবির প্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পুলিশ বলছে, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। অনুষ্ঠিত হল সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার প্রথম জানাজা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার, ডেপুটি স্পিকার সহ সংসদ সদস্যরা। এ সময় দেশের রাজনীতি ও অর্থনীতিতে মিজানুর রহমান সিনহার অবদানের কথা স্মরণ করেন বক্তারা। 16 মে রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দ্য অ্যাটমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। 1996 ও 2001 সালের নির্বাচনে মুন্সিগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন প্রবীণ এই রাজনীতিক। তাই মরদেহ দেশে ফেরানোর পর প্রিয় সংসদ ভবন প্রাঙ্গণে নেওয়া হয়। রোববার বেলা 11:30টায় মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় সংসদের দক্ষিণ প্লাজায়, যেখানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যরা জানান শেষ বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজউদ্দিন আহমদ, বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার কায়সার কামাল ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। পিতার মৃত্যুর পর 1975 সালে তিনি অ্যাকমি গ্রুপে যোগদান করেন এবং 1983 সালে থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মিজানুর রহমান সিনহার কর্মময় জীবন স্মরণ করেন তার রাজনৈতিক সতীর্থরা। অর্থনীতিতে এবং রাজনীতিতে
প্রচুর অবদান রেখেছেন। তার মৃত্যুতে নিঃসন্দেহে আমরা একজন জনহিতৈষী সৎ রাজনীতিককে হারালাম, একই সঙ্গে দেশের একজন অত্যন্ত উঁচু দরের শিল্পপতিকেও হারালাম। অমায়িক বন্ধুবৎসল একজন দিলখোলা মানুষকে আমরা হারালাম। তিনি শিল্পক্ষেত্রেও অনেক কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, সাথে সাথে জাতীয় সংসদে এবং তার রাজনৈতিক জীবনেও সকলের কাছে প্রিয়ভাজন হয়েছিলেন। যতদিন এই দলে ছিলেন ততদিন দলের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য তিনি ব্রতী ছিলেন এবং বিএনপি আদর্শে লালিত হয়ে তিনি বাংলাদেশের তার যত জায়গা ছিল সকল জায়গায় বিএনপি আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। ৮৩ বছর বয়সী মিজানুর রহমান সিনহা ১৯৯০ সালে যোগ দেন বিএনপির রাজনীতিতে। দেশের ওষুধ শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই উদ্যোক্তার মৃত্যুতে শোক জানান উপস্থিত সকলে। ওনাকে যে আপনারা চিনেছেন, ওনাকে যে আপনারা বুঝেছেন, এর জন্য আমরা ফ্যামিলির তরফ থেকে, একমির তরফ থেকে সবাই কৃতজ্ঞ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অসম্ভব ধন্যবাদ আপনাদের সবাই। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে। বিকেল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয় কারিনার বনানীর বাসায়। মাগরিবের নামাজের পর বনানীর ডিওএইচএস মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাত ৮টায় বনানীর দরবার শরীফ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথাও রয়েছে। পরে মরদেহ গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাভারের ট্যানারি শিল্পে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি প্রণোদনার অর্থ দ্রুত ছাড় করার আহ্বান জানিয়েছেন তিনি। চামড়া শিল্প বিষয়ক টাস্ক ফোর্সের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী। জানিয়েছেন এই খাতে ব্যবসার পরিধি $12 বিলিয়ন উন্নীত করা সম্ভব। শিল্পমন্ত্রী বলেন, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপির বেহাল দশা দূর করতে সময় লাগবে আরও কয়েক বছর। সিইটিপি আধুনিকায়ন হলে বিদেশি বিনিয়োগ আসবে। তিনি জানিয়েছেন, শিল্প উন্নয়নে যারা ভালো করবে তাদের প্রণোদনা দেবে সরকার। এদিকে পরিবেশ রক্ষায় জোর দিয়েছেন পরিবেশ মন্ত্রী। বলেন, এই বিষয়ে ট্যানারি মালিকদের সচেতন থাকতে হবে। ১৫৬টি ট্যানারির মধ্যে ১০০টিতে পরিবেশ ছাড়পত্র পেয়েছে। চামড়া খাতটাকে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। এটা হবে এই দেশের সক্ষমতার একটা এক্সাম্পল আগামী দিনে। এত রেজিলিয়েন্ট এই দেশের মানুষ, আর এত সম্ভাবনাময় একটা খাত আমরা হাতের ফাঁক দিয়ে ছেড়ে দেব, ইনশাল্লাহ এটা হবে না। এলপিজি ব্যবহারের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ঘন ঘন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। সকালে এলপিজি খাতে সেফটি ও সিকিউরিটি বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের অংশগ্রহণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেছেন। এ সময় বক্তারা বলেন, শুধু সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করলেই হবে না, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন দীর্ঘমেয়াদী ও সমন্বিত উদ্যোগ। বক্তাদের মতে, অসচেতনতা এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করায় বাসাবাড়িতে প্রায় দুর্ঘটনা ঘটছে। এ ধরনের ঝুঁকি কমাতে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে অটো গ্যাস স্টেশনের লাইসেন্স প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার আহ্বান জানিয়েছেন এলপিজি অটো গ্যাস স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। আমরা সেফটি নিয়ে অত মাথা ঘামাই না, যেটুকু আমরা মুনাফা নিয়ে ঘামাই। সো এই কালচারটা যেহেতু অনুপস্থিত রয়েছে আমাদের মাঝে, এই কালচার চেঞ্জ না আসলে আমাদের কষ্ট হবে এটাকে ইমপ্রুভ করতে। অনলাইন জুয়ার মাধ্যমে প্রতিদিন প্রায় 2 কোটি টাকা আয় এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার জড়িত চক্রের মূল হোতা সহ 10 জনকে আটক করেছে সিআইডি। বিকেলে মালিবাগে সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে সিআইডি প্রধান মোসলেউদ্দিন আহমেদ। বলেছেন, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে এরা কাজ করে আসছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় 6 মে ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ থেকে 4 জন এবং 16 মে নরসিংদী এবং ধানমন্ডি থেকে 4 জনকে আটক করা হয়। এ সময় বিভিন্ন
অপারেটরের সিম কার্ড উদ্ধারের কথা জানিয়েছে সিআইডি। এ সময় আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর সাথে আলোচনা করে টাকা ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া অনলাইন জুয়া বন্ধে বিভিন্ন মোবাইল অপারেটরের 116টি নম্বরে বিটিআরসিতে পাঠানো সহ নানা উদ্যোগের কথা জানিয়েছে সিআইডি প্রধান। এবং এর বড় একটি অংশে পাচার করত। মাসের 6 তারিখে আমরা সিআইডির একটি দল ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের প্রথম 4 সদস্যকে গ্রেফতার করি। নরসিংদী জেলার পলাশ থানা এবং ঢাকার ধানমন্ডি এলাকা থেকে অভিযান চালিয়ে আমরা এই চক্রের আরও 4 জনকে গ্রেফতার করি এবং আমরা তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইস, গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছি। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর হটলাইন কাউন্টার ও এজেন্টদের বিরুদ্ধে আজও যৌথ অভিযান চলমান রেখেছে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ। অভিযানে হটলাইন কাউন্টারের 13 প্রতিনিধি সহ এখন পর্যন্ত মোট 23 জনকে আটক করা হয়েছে। বিভিন্ন হটলাইন এজেন্টের কারণে যাত্রী ভোগান্তি, যানজট এবং সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ নিয়ে যমুনা টেলিভিশনের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিবেদনে উঠে আসে এসব কাউন্টার ও এজেন্টের কারণে সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, পাশাপাশি যানজটকে কেন্দ্র করে নানা ধরনের চাঁদাবাজি ও অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। সংবাদ প্রচারের পরেই তৎপর হয় প্রশাসন। এরপর থেকেই ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চলমান রাখা হয়। হটলাইন কাউন্টার ও যানজট নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। সড়ক থেকে এসব অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে নিয়মিত নজরদারি চালানো হবে যৌথ বাহিনীর মাধ্যমে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবার মসজিদে মসজিদে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান সরকার। নামাজের পর উপস্থিত মুসল্লিদের শেখানো হচ্ছে AK-47 রকেট চালিত গ্রেনেড সহ বিভিন্ন অস্ত্র পরিচালনা। নারী পুরুষের পাশাপাশি কিশোর কিশোরীরাও অংশ নিচ্ছে এই প্রশিক্ষণে। যুদ্ধের জন্য স্বেচ্ছাসেবক তৈরির কর্মসূচির অধীনে দেয়া হচ্ছে এই প্রশিক্ষণ। ইরানের একটি মসজিদের ভেতরের দৃশ্য। নামাজের পর কোনো ধর্মীয় বয়ান নয়, চলছে অস্ত্র প্রশিক্ষণ। পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিদেরকেও দেওয়া হচ্ছে অস্ত্রের এই প্রশিক্ষণ। আমরা পরিবারের সব সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণের জন্য এসেছি। দেশকে রক্ষার জন্য আমাদের অবশ্যই লড়াই করা শিখতে হবে। ট্রাম্পকে সতর্ক করতে চাই, হরমুজ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধের পর ইরানে শুরু হয় জান ফাদায়ে বারায়ে ইরান বা ইরানের জন্য জীবন উৎসর্গ কর্মসূচি, যার মাধ্যমে দেশটির বেসামরিক নাগরিকরা সামরিক প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে যোগ দিতে পারবেন স্বেচ্ছাসেবক হিসেবে। এবার সেই প্রশিক্ষণের স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে মসজিদকে। এই প্রশিক্ষণের কারণে আমরা আত্মবিশ্বাসী, কারণ আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। নারী পুরুষের পাশাপাশি কিশোর কিশোরীরাও নিচ্ছে এই প্রশিক্ষণ। হ্যান্ডগান, অটোমেটিক রাইফেল থেকে শুরু করে ভারী মেশিনগান, এমনকি কাঁধ থেকে ছোড়া রকেট লঞ্চার চালানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ইরানের গণমাধ্যম বলছে এখন পর্যন্ত 3 কোটির বেশি মানুষ এই সামরিক প্রশিক্ষণের জন্য নিবন্ধন করেছেন। অনিক রহমান, যমুনা নিউজ। পবিত্র ঈদ উল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও তিউনিসিয়া। আগামী 27 মে কোরবানির ঈদ পালিত হবে দেশ দুটিতে। সোমবার তুরস্ক ও তিউনিসিয়া জিলহজের প্রথম দিন, শনিবার জিলকদ মাসের 29তম দিনে তিউনিসিয়া কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এবছর ঈদ উল আজহার তারিখ ঘোষণাকারী প্রথম দেশ হল তিউনিসিয়া। এদিকে তুরস্ক এবার সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিদ্যাভিত্তিক হিসাব নিকাশের ভিত্তিতে প্রস্তুত করা ইসলামী ক্যালেন্ডার অনুসরণ করে ঈদের তারিখ নির্ধারণ করেছে। রোববার সন্ধ্যায় চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উল আজহার তারিখ ঘোষণা করবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান সহ বেশিরভাগ মুসলিম দেশ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।